আসসালামু আলাইকুম। আসলে গতকাল রাত্রে এটা কি ম্যাচ ছিল ভাই? এটা কোন ধরনের খেলা ছিল এটা আসলে? সুপার কোপা দে স্পানায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ফার্স্ট হাফটা একেবারে একটা পাগলাটে একটা ফার্স্ট হাফ ছিল। বার্সেলোনা ম্যাচের প্রথম থেকেই স্বাভাবিকভাবে তাদের যে খেলার ধরন, ম্যাচের পুরো ম্যাচের দখল নিতে চায় বার্সেলোনা, এটা তাদের খেলার স্টাইল। এবং সেই প্ল্যান থেকে বার্সেলোনা আসলে পাসিং ফুটবল যেটা সবসময় আমরা দেখি, এবং বরাবরই যেটা বলা হয় যে হ্যান্সি ফ্লিক আসার পরে এরকম একটা টিম নিয়ে বার্সেলোনা আসলে তাদের এই যে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে হ্যান্সি ফ্লিক যেটা সাজিয়েছে, এটা আসলেই একটা প্রশংসার দাবি রাখে। ম্যাচের তখন 36 মিনিট যখন হচ্ছে আহ রাফিনহা গোলটা করে, কিন্তু ঠিক তার আগের মুহূর্তেই রাফিনহা কিন্তু একটা সহজ সুযোগ মিস করে, এবং এরপরেই রাফিনহা হচ্ছে এই গোলটা করে। যখন রাফিনহা যে জায়গা থেকে গোলটা করেছে, সেটা কিন্তু তুলনামূলক একটু কঠিন ছিল, যেটা তার মিসটা ছিল। এবং কমেন্টেটররাও কিন্তু বলতেছিল যে এটাই আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের গুণ, যে মিস্টেক হওয়ার পরেও তারা আসলে আহ আত্মবিশ্বাসহীনতায় ভুগে না। এবং হ্যান্সি ফ্লিক যখন 2025-এর ফিফা বেস্ট 11 প্রকাশ করে, এবং সেটাতে যখন রাফিনহা ছিল না, তখন হ্যান্সি ফ্লিক কিন্তু বলেছিল যে দিস ইজ এ জোক। এবং রাফিনহা কিন্তু এটাই প্রমাণ করেছে, মানে প্রমাণ করেছে বললে ভুল হবে, যে ফিফা বেস্ট 11 যারা হচ্ছে প্রকাশ করেছে, তাদের কাছে এটা একটা চপেটা ঘাতের মতো, যে গতকাল রাফিনহা যে পারফরমেন্সটা দিয়েছে, অসাধারণ একটা পারফরমেন্স ছিল রাফিনহার পক্ষ থেকে। এবং রাফিনহা বরাবরই যখনই বার্সার হয়ে রাফিনহা মাঠে নামে, তখন বার্সেলোনার খেলার ধরনটাই আসলে অন্যরকম হয়ে যায়। মানে এক ফ্ল্যাঙ্কে তো আসলে লামিন ইয়ামাল থাকেই, এবং লামিন ইয়ামালকে হচ্ছে তখন অপোনেন্টের জন্য কাকে থামাবে, লামিনকে থামাবে নাকি ও রাফিনহাকে থামাবে। এবং রাফিনহার সাইডে কিন্তু বালদে রয়েছে, লেফট ব্যাক। তো এটা অপোনেন্টের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়, যে এরকম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে সামলানো। এবং রাফিনহা মাঠে থাকলে আসলে দুর্দান্ত। বার্সেলোনা আসলে ওই লেফট সাইডটা থেকে বার্সেলোনা একেবারে দুর্দান্ত একটা অ্যাটাকিং মোডে চলে যায়। আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু গতকাল আসলে পুরো টিম হিসেবে রিয়াল মাদ্রিদ কিন্তু ওইভাবে আসলে খেলতে পারেনি। এবং ম্যাচের পর জাভি আলোনসো হচ্ছে মানে ম্যাচ হারার পর এখন জাভি আলোনসো বলতেছে যে এটা সুপার কোপা স্পানা অতটা গুরুত্বপূর্ণ ট্রফি না। এটা হয়তোবা তিনি হচ্ছে তার টিমের পারফরমেন্স যে খারাপ হয়েছে সেটাকে তিনি ঢাকতে চাইছেন, বা যেটাই হোক। কিন্তু আহ, ভিনিসিয়াসের সেই ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল। ভিনিসিয়াস জুনিয়র যে একেবারে বলা যায় যে মিডফিল্ড থেকে বলটা পেয়ে যেভাবে রান করে এবং কোন দিকে নাটমেক করে ভিতরে ঢুকে যে গোলটা করেছে, অসাধারণ একটা গোল ছিল। এবং প্রথমার্ধে মনে হচ্ছিল যে প্রথমার্ধ মনে হয় শেষ হবে না, এবং কমেন্টেটররাও এটা বারবার বলতেছিল যে আহ, চলতে থাকুক, আসলে ফার্স্ট হাফ শেষই না হোক। মানে ফার্স্ট হাফের এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল 3 মিনিট, সেখান থেকে 45+2 মিনিটে গিয়ে যখন হচ্ছে রিয়াল মাদ্রিদ গোলটা শোধ করে, ভিনিসিয়াস জুনিয়র যখন গোলটা শোধ করে, তারপরে কিন্তু আবার রবার্ট লেভানডস্কি গোল করে হচ্ছে 2-1 করে ফেলে স্কোরলাইন। এবং তারও পরে মনে হচ্ছিল, যখন রবার্ট লেভানডস্কি গোলটা করে, তখন মনে হচ্ছিল যে বার্সেলোনা হয়তো 2-1 হাফ টাইমে চলে যাবে, কিন্তু সেটা হয়নি। এবং পরের মুহূর্তেই রিয়াল মাদ্রিদ আবার গোলটা করে ফেলে। আহ, গনজালো গার্সিয়া সম্ভবত গোলটা করে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটা। এবং মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে গিয়ে হয়তোবা আরো বেশি নাটকীয়তা হয়েছে, সেকেন্ড হাফে গিয়েও নাটকীয়তা হয়েছে। শেষ একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে
ডি ইয়ং হচ্ছে একটা রেড কার্ড পায় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করার কারণে। এটা নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে যে রেড কার্ড আসলে না দিলেও চলতো। এবং রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে 2টা ক্লিয়ার চান্স পায়, কিন্তু বক্সের ভিতরে আসলে ওইভাবে শট করতে পারেনি। ওইভাবে শট করতে না পারার কারণে আহ রিয়াল মাদ্রিদ কিন্তু আসলে গোলটা পায়নি। বক্সের ভিতরে একেবারে শেষ মুহূর্তে গিয়ে রিয়াল মাদ্রিদ যে শটটা নেয়, ক্যারেরাস ক্যারেরাস যে শটটা নেয় সেটা দিয়ে আসলে গোলটা হওয়া উচিত ছিল। রিয়াল মাদ্রিদের সমর্থকরা আসলেই হতাশা হবেন যে এই গোলটা হয়নি। এবং সবকিছু মিলিয়ে দুর্দান্ত ছিল গতকালের ম্যাচটা, এবং একেবারে পয়সা উসুল ম্যাচ যেটাকে বলে, একেবারে দুর্দান্ত টপ নচ একটা ম্যাচ ছিল আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হ্যান্সি ফ্লিক আসলে আসার আগে মানে রিয়াল মাদ্রিদের মনে হয় এত বেশি টেনশন ছিল না। এখন হ্যান্সি ফ্লিক আসার পরে বার্সা যেদিন বার্সার মোডে থাকে, হ্যান্সি ফ্লিক যেদিন তার প্লেয়ারদেরকে তার ট্যাকটিক্স মতো খেলাতে পারে, সেদিন আসলে বার্সেলোনাকে আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এবং লামিন ইয়ামাল গতকাল দুর্দান্ত খেলেছে। লামিন ইয়ামাল আসলে ড্রিবলিং, কাট করে ভিতরে ঢোকা এবং বারবার কি পাস দেওয়া বক্সের ভিতরে। রবার্ট লেভানডস্কিকে কিন্তু বারবার ভালো ভালো পাস দিয়ে যাচ্ছিল। এবং সেটাই মজার একটা বিষয় যে হ্যান্সি ফ্লিক আসার পরে এই কোচি কোচি প্লেয়ারদেরকে নিয়ে যে টিমটা তৈরি করেছে এটা আসলে দুর্দান্ত। এবং যদি ভালো মানের কোচিং হয় তাহলে অনেক সময় যে শুধু টাকা টাকা খরচ করে আসলে ওইভাবে হয় না। যেমন ম্যানচেস্টার ইউনাইটেড, আমরা দেখতে পাই চেলসি, হ্যাঁ এই ধরনের টিমগুলো কিন্তু টাকা খরচ করে কিন্তু দিন শেষে আহ, ওইভাবে কিন্তু ফল আসে না। সেদিক থেকে হ্যান্সি ফ্লিক কিন্তু আসলে একটা আহ, প্রশংসা তিনি পেতেই পারেন, অ্যাপ্লজ তিনি পেতেই পারেন। এবং হ্যান্সি ফ্লিকের এটা ছিল গতকালকে 8 নাম্বার ফাইনাল তার কোচিং ক্যারিয়ারে, এবং 8টা ফাইনালি তিনি জিতেছে, যেটা একটা কোচ হিসেবে একটা বিরল অর্জন। মানে 8টা ফাইনালে তিনি জিতেছেন কোচ হিসেবে, কোনো ফাইনাল তিনি হারেননি। তো এই মৌসুমে এখনো পর্যন্ত লা লিগাতে বার্সেলোনা কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে আমরা যদি লা লিগার দিকে তাকাই। এবং বার্সা যদি তাদের এই পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য লা লিগাতে ফিরে আসাও কঠিন হয়ে যাবে। যদিও ম্যাচের পরে জাভি আলোনসো, কিলিয়ান এমবাপ্পে তারা কিন্তু বলার চেষ্টা করেছে যে আমাদেরকে হচ্ছে সামনে ফোকাস করতে হবে। এবং জাভি আলোনসোর জন্য এটা আসলেই আম, একটা রেড সিগন্যাল। যদি জাভি আলোনসো সামনের ম্যাচগুলোতে কোন রকম হোঁচট খায় তাহলে হয়তোবা জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচিং ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। যখন বার্সেলোনাতে জাভি ছিল কোচ হিসেবে, বার্সার যে জাভি, তখন কিন্তু বার্সাকে নিয়ে অনেক অনেক ট্রল হয়েছে। পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগে বিদায় হয়েছে, এবং এমন এমন টিমের সাথেও বার্সেলোনা হেরেছে যাদের সাথে আসলে হারার কথা না। তো সেই ওই সময় কিন্তু ওই প্লেয়ার গুলোই ছিল, রাফিনহা ছিল, তারপর পেদ্রি ছিল, লামিন ইয়ামাল ছিল ওই সময়ে। কিন্তু হ্যান্সি ফ্লিকে আসার পরে মানে টোটাল চেঞ্জ। একটা কোচ যে ফুটবলে আসলে কতটুকু দাবি রাখতে পারে, অবদান রাখতে পারে, এটা আসলেই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জার্মান, যাকে বলা হয় জার্মান ডিসিপ্লিন, এই জার্মান পাগলা লোকটা আসার পরে মানে তার ফিলোসফি হচ্ছে আমার টিম হচ্ছে ভালো খেলবে, অ্যাটাক করবে, গোল করবে, আমি হারি অথবা আমি জিতি। বার্সেলোনা কিন্তু গতকালও হাইল্যান্ড ডিফেন্স খেলেছে, এবং ম্যাচের শুরুতে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা চান্স পেয়েছিল যেটা গঞ্জালো গার্সিয়া হচ্ছে মিস করেছে। এবং কমেন্টেটররা কিন্তু তখন বলতেছিল যে ওই জায়গায় যদি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকতো কিলিয়ান এমবাপ্পের মতো তাহলে হয়তো রিয়াল মাদ্রিদ তখনই 1-0 বলে এগিয়ে যেত।
হ্যান্সি ফ্লিক যতদিন থাকবে বার্সেলোনার এই হাইল্যান্ড ডিফেন্সের রিস্ক থাকবেই। তারপরেও আসলে বার্সেলোনা যে দুর্দান্ত ম্যাচ উপহার দেয়, এটা আসলেই প্রশংসার দাবি রাখে।